মেয়ের বিয়ে ঠিক হয়েছে ভাইজান, পাত্রপক্ষের কোনো দাবি নেই, তবু আমাদের উপর মেয়েটার একটা দায় দাবি তো থেকেই যায় না। মেয়েটা নতুন এক ঘরে যাবে, তারে যদি একটা সোনার গয়না না দিতে পারি তবে সে সারা জীবন মনে কষ্ট চেপে রাখবে। তাই বলছিলাম কি ভাইজান, আমারে যদি কিছু টাকা ধার হিসেবে দিতেন বড় উপকার হতো। কথাগুলো বলে আব্বা বড় চাচার মুখের দিকে আকুল দৃষ্টিতে তাকিয়ে রইলেন। আব্বার গলার আওয়াজটা কেমন যেন কাঁপছিল, চোখের কোণে জমে উঠেছিল একরাশ অসহায়ত্ব। মধ্যবিত্ত সংসারে মেয়ের বিয়ে দেওয়া মানে শুধু একটা উৎসব নয়, বাবার বুকের ভেতর জমে থাকা দীর্ঘদিনের জমানো স্বপ্ন আর দুশ্চিন্তার এক অদ্ভুত লড়াই। বড় চাচা ইজি চেয়ারে গায়ে নিয়ে বসে ধীরে সুস্থে পান চিবাচ্ছিলেন। পানের খাস থেকে চুনটুকু নিয়ে জর্দায় মাখাতে মাখাতে একটু সময় নিলেন, তারপর মুখে এক গাল লাল ফেনা জমিয়ে বেশ তাচ্ছিলের সুরে বললেন, টাকা তো দেওয়ান যায় রমিজ, তবে এখনকার মানুষজনরে তো বিশ্বাস নাই, বেশি দিন বাঁচে না। কখন কি হয়ে যায়, কখন আবার মন পাল্টে যায় বলা তো যায় না। ধর তুই আমার কাছ থেকে টেহা নেওয়ার পর বাই চান্স তোর কিছু হয়ে যায়, তখন কি তোর পোলা মায়া বাবু আমার মুখের কথা বিশ্বাস যাইব? সমাজে কত কি ঘটে দেখোস না। তাই বলছিলাম কি, তোর এই ভিটা বাড়ির জমির দলিলটা আমার কাছে দিয়া রাখিস, তারপর তুই টেহা যখন খুশি তখন দিস। ভাই হিসেবে এতে আমার আর কোনো আপত্তি থাকবে না। বড় চাচার প্রতিটি শব্দ যেন চাবুকের মতো এসে পড়লো আব্বার গায়ে। নিজের আপন বড় ভাই, একই মায়ের পেটের সন্তান, অথচ বিপদের দিনে সাহায্য করার বদলে চোখে পড়েছে ভিটা মাটির ওপর। যে জমিতে আমাদের স্মৃতি জড়িয়ে আছে, যে এক চিলতে উঠোনে আমাদের শৈশব কেটেছে, সেটা বন্ধক না দিলে ভাইয়ের কাছ থেকে টাকা পাওয়া যাবে না। বড় চাচার কথা শুনে আব্বা মাথা নিচু করে ফেললেন, আর একটা শব্দ উচ্চারণ করলেন না। চোখের পানিটা ভাইয়ের সামনে পড়তে দিলেন না। সবটুকু কষ্ট যেন এক ঢোকে গিলে ফেললেন। চেয়ার ছেড়ে উঠে দাঁড়ানোর সময় শুধু বিড়বিড় করে বললেন, বিকালে আবার আসবো ভাইজান। বাড়ি ফেরার পথে আব্বা আমার হাত শক্ত করে ধরে হাঁটতে লাগলেন। আব্বার চোখের কোণে জমে থাকা জল চিকচিক করছে, রোদের আলোয় তা স্পষ্ট বোঝা যাচ্ছিল। আমি তখন ছোট, দুনিয়ার জটিলতা আর কুটিলতা বোঝার বয়স হয়েছিল, আবার হয়নি। আব্বাকে চুপচাপ দেখে আমার বাল্যখিল্য মন বলে উঠল, আব্বা আপুর বিয়েতে আমারে নতুন শার্ট আর প্যান্ট কিনে দিবা না? আব্বা থমকে দাঁড়ালেন, আমার দিকে ফিরে তাকালেন, নিজের চোখের কোণের পানিটুকু গামছা দিয়ে সজোরে মুছে নিয়ে আমার মাথায় হাত বুলালেন। অত কষ্টের মাঝেও ঠোঁটের কোণে জোর করে একটুখানি হাসি ফুটিয়ে বললেন, দিব রে বাবা, তোরে নতুন পোশাকই দিব। বাড়ি পৌঁছাতেই আম্মা দরজার সামনে এসে দাঁড়ালেন। আম্মার মুখের দিকে তাকালেই বোঝা যায় তিনি কতটা উদ্বিগ্ন হয়ে অপেক্ষা করছিলেন। উঠানের এক পাশে বড় বোন মরিয়ম দাঁড়িয়ে আড়ালে সব শুনছিল। যে বিয়ের আনন্দে তার মুখটা এতদিন উজ্জ্বল হয়ে থাকার কথা ছিল, সেই মুখটা আজ মলিন হয়ে আছে। তার মনে হচ্ছিল নিজের বিয়ের জন্যই হয়তো আজ বাবাকে এভাবে অপমানের মুখোমুখি হতে হচ্ছে। আম্মা এগিয়ে এসে নিচু স্বরে জিজ্ঞেস করলেন, বড় ভাই কি বললেন, টাকা দেবেন? আব্বা উঠানের বাঁশঝাড়টার দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেললেন, তারপর শক্ত গলায় বললেন, বড় ভাই টাকা দেবে না বুলা, সে রক্ত চেনে না, সে চেনে ভিটা জমি। আমার রক্ত বেচে দিলে হয়তো কিছু টাকা পেতাম। বিকালে আব্বা আবার বড় চাচার কাছে গেলেন। আমাদের বসত ভিটার 4 শতক জমির দলিলটা বড় চাচার হাতে তুলে দিয়ে মাত্র 1 লক্ষ টাকা ধার নিলেন। সাদা কাগজে সই করালো বড় চাচা, সাথে 2 জন সাক্ষী, যারা আব্বার আপন বলতে কেউ ছিল না, সব বড় চাচার পোষা লোক। জমি বন্ধক রেখে বোনের বিয়েতে সামান্য কিছু সোনার গয়না আর বরযাত্রীর আপ্যায়নের ব্যবস্থা হলো। বোনকে বিদায় দেওয়ার দিন পুরো বাড়ি কেঁদে ভাসালো, কিন্তু সেই আনন্দের আড়ালের অন্ধকারটা তখনও পুরোপুরি উন্মোচিত হয়নি। বিয়ের ঠিক 3 মাসের মাথায় এক রাতে বাবা হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন। বুকে প্রচন্ড ব্যথা। গায়ের ডাক্তার ডাকার আগে আব্বা আমাদের সবাইকে ছেড়ে চলে গেলেন। আব্বার মৃত্যুর শোক সামলে ওঠার আগে আমাদের মাথায় ভেঙে পড়লো আসল বিপদ। আব্বার 40 পর দিন সকালে বড় চাচা হাতা কাটা শার্ট আর পরনের লুঙ্গি পেঁচিয়ে আমাদের উঠানে এসে দাঁড়ালেন, সাথে পাড়ার মাতাব্বর আর 4-5 জন হিংস্র চেহারার লোক। বড় চাচা পান চিবোতে চিবোতে উঠানের মাঝখানে একটা থুতু ফেলে বললেন, ছোট বউ রমিজ তো চইলা গেল, কিন্তু আমার পাওনা 2 লাখ টাকা আর ভিটা বাড়ির জমির রেজিস্ট্রি তো বাকি পইরা গেল। আগামী শুক্রবারের মধ্যে জমি খালি কইরা দিবা, না হইলে আমি নিজের জমি বুঝা নিতে আইনি লোক নিয়ে আসমু। আমার মা বিস্ময়ে বাকরুদ্ধ হয়ে গেলেন। তিনি বললেন, 2 লাখ টাকা? ভাইজান, ও তো আপনার কাছ থেকে না 1 লাখ টাকা নিছিল, আর জমি তো বন্ধক ছিল, বিক্রি তো করেনি। বড় চাচা পকেট থেকে একটা স্ট্যাম্পের কাগজ বের করে হাওয়ায় উড়িয়ে দিলেন। ভেঙচি কেটে বললেন, কথার কি কোনো দাম আছে? কাগজে সই আছে রমিজের, 2 লাখ টাকার জমি বিক্রির বায়াপত্র, সাক্ষীও আছে। কোনো কথা শুনবো না। শুক্রবার সকালে ভিটা খালি না পাইলে মা পোলাকে রাস্তায় টেনে হিসড়ে বের করমু। মা হাউমাউ করে কেঁদে উঠে মাতাব্বরদের পায়ে পড়তে চাইলেন, কিন্তু কেউ এগিয়ে এলো না। আমি মায়ের শাড়ির আঁচল ধরে কাঁপতে লাগলাম। আজ বৃহস্পতিবার রাত, কাল সকালে বড় চাচা লোকজন নিয়ে আসবে আমাদের ঘর থেকে বের করে দিতে। বৃহস্পতিবার রাতটা ছিল আমাদের জীবনের সবচেয়ে দীর্ঘ আর অন্ধকার রাত। ঘরের কোণে মায়ের ফোপানির শব্দ, আর বাইরে বাঁশঝাড়ের বাতাসে ভিটা হারানোর আর্তনাদ, দুটোই আমার বাল্য মনে এক গভীর ক্ষত তৈরি করে দিয়েছিল। পরদিন শুক্রবার সকালে ঠিকই বড় চাচা মাতাব্বর আর লোকজন নিয়ে আসলেন। গায়ের জোর আর জালিয়াতির কাগজের দাপটে আমাদের ঘর থেকে টেনে হিসড়ে বের করে দেওয়া হলো। বাবার স্মৃতি বিজড়িত সেই বসত ভিটার দরজায় পড়ে রইল আমার শৈশব, আম্মার চোখের জল। যাওয়ার আর কোনো জায়গা ছিল না আমাদের। আম্মা আমার হাত ধরে এক কাপড়ে
রওনা হলেন নানা বাড়ির উদ্দেশ্যে। দীর্ঘ পথ হেঁটে যখন নানার বাড়িতে পৌঁছালাম তখন আমার চেহারায় লেগেছিল চরম অপমানের ছাপ। মামা আমাদের দেখে একটু নরম হলেও মামির মুখটা আষাঢ়ের মেঘের মতো কালো হয়ে গেল। সংসারের নতুন দুজন মানুষের স্থায়ী আস্তানা মামি সহজভাবে মেনে নিতে পারেননি। তার চোখ মুখের অভিব্যক্তি বলে দিচ্ছিল। তবুও রক্তের টানে মামা আমাদের থাকতে দিলেন। নানার বাড়ির পেছনের এক টিনের ঘরে আমাদের জায়গা হলো। মা বুঝতেন পরের ঘাটে বসে বসে খেলে সম্মান থাকে না, তাই আত্মসম্মান বাঁচাতে আম্মা পরদিনই কাজে নেমে পড়লেন। পাশের এক মাতাব্বর বাড়িতে সকাল বিকাল রান্নার কাজ নিলেন তিনি। কনকনে শীতের সকালে বা তীব্র গরমে অন্যের হাড়ি ঠেলতে ঠেলতে আমার হাতে চামড়া খসখসে হয়ে গেল। তবুও তিনি আমাকে পড়াশোনা করানোর চেষ্টা ছাড়েননি। গ্রামের প্রাইমারি স্কুলে আমাকে ভর্তি করিয়ে দিলেন, কিন্তু নিয়তির খেলা ছিল অন্যরকম। আমি যত বড় হচ্ছিলাম সংসারের অভাব তত ডালপালা মেলাচ্ছিল। প্রাইমারি পার হয়ে হাই স্কুলে উঠতেই বুঝলাম আমার একার উপার্জনে পড়াশোনার খরচ আর 2 বেলার ভাত জোগাড় করা অসম্ভব। মনকে শক্ত করে একদিন বই খাতা গুটিয়ে রাজমিস্ত্রির জোগালি হিসেবে কাজে নেমে পড়লাম। প্রথম হাত ফুলে যেত, ইটের গুঁড়ে নাক মুখ ভরে যেত। পুরো দিন রোদে পুড়ে বাকি রাজমিস্ত্রিদের সমান পরিশ্রম করেও দিন শেষে সর্দানা আমার হাতে 300 টাকার জায়গায় 200 টাকা ধরিয়ে দিত। বলতো, তোর তো বয়স কম, গায়ে জোর নাই, এডি অনেক। বুকে জমানো অপমান আর ক্ষোভগুলো চেপে ধরে সেই 200 টাকায় হাতে নিয়ে বাড়ি ফিরতাম। আমার হাতে যখন সেই 200 টাকা দিতাম আম্মা আঁচল দিয়ে আমার মুখের ঘাম মুছে দিয়ে কেঁদে ফেলতেন। আমি হেসে বলতাম, আম্মা কান্দো কেন? আজ 200 পাইছি, একদিন দেখবা আমি অনেক বড় রাজমিস্ত্রি হমু, হাজার হাজার টাকা আয় করমু। কষ্টের মাঝেও দিন কাটছিল। দেখতে দেখতে কয়েকটা বছর কেটে গেল। আমি এখন আর সেই ছোট্ট জোগালি নয়, দক্ষ রাজমিস্ত্রি হয়ে উঠেছি। সততা আর মেহনতের জোরে কপাল ফিরতে শুরু করলো। কিছু বছরের মধ্যে আমি ভালো কিছু টাকা জমিয়েছি। মামা একদিন মায়ের সামনে ডেকে নিয়ে বলল, আর কতদিন এভাবে হাজিরা কাজ করবি? তার থেকে ভালো তুই বিদেশ চলে যা, তোর তো এই কাজে অভিজ্ঞতা আছে। আমারও তাই মনে হলো, এভাবে সময় নষ্ট না করে প্রবাসে যাওয়াই ভালো হবে। কিন্তু মা রাজি ছিল না প্রথমে। মামা ভালো করে বুঝিয়ে বলার পর রাজি হলো। তার 4 মাস পর দুবাই চলে আসি কনস্ট্রাকশন কাজে। দুবাই এই কাজে আসার পর 1 বছরের মধ্যে আমার জায়গা পাকাপোক্ত করে নিলাম দুবাইয়ের এক স্থানীয় লোক দিয়ে। গল্পটি কেমন লাগলো জানাবেন। এটি ছিল গল্পের প্রথম পর্ব। আর পরবর্তী পর্বটি শুনতে চাইলে অবশ্যই একটি কমেন্ট করবেন। ধন্যবাদ।